শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 6:30 আর এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দরজা জানালা সব খুলে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসিয়ে দিয়ে এখানে এসে দাঁড়ালাম বাইরের দিকটা দেখব বলে। আজকে এখনও রোদ ওঠেনি, মেঘ করে আছে, তাই রোদ দেখা যাচ্ছে না। রোদ তো রোদের মতো উঠেই গেছে, তাই না? মেঘের জন্য সেটা দেখা যাচ্ছে না। আর ওই দেখো চালের ওপর ওই যে প্লাস্টিকের যে চালটা আছে তার উপরে বিড়ালটা দেখো কি সুন্দর নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে। একটু কাছের থেকে তোমাদেরকে দেখাই, তা না হলে বুঝতে পারবে না। এই যে দেখো কি সুন্দর না? এটা এই বাড়িরই বিড়াল, ঘরে ছিল এতক্ষণ, হয়তো এখন চালে উঠে শুয়ে আছে। অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, চলো এবার রান্নাঘরে চলে যাই। ভাত প্রায় হয়েই এসেছে, আর এখানে আমি পাস্তা করব বলে সেটা সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে, এটাও ফোড়ন দিতে হবে এখন। রিজু এখনও ঘুম থেকে ওঠেনি, ওকেও আবার উঠাতে হবে, ডাকতে হবে, তা না হলে ঘুমাতেই থাকবে, ও জাগবেই না। আর দেখো পাস্তাটা আমার বানানো হয়ে গেছে, আর রিজু ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে। আর আমি প্রতিদিন যা করি তাই করছি, এখানে দাঁড়িয়ে ওর সাথে কথা বলছি, ও যাচ্ছে, ওকে এখান থেকে বাই করছি। আবার যতক্ষণ এখান থেকে দেখা যাবে ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো। তারপর এই যে প্রতিদিনের নিয়ম মতো বারান্দায় চলে এসেছি, এবার এখান থেকে ওকে দেখবো। রিজু চলে গেল স্কুলে, আর আমি এখন চলে যাব রান্নাঘরে। আমরা এখনও চা খাইনি, চা খেতে হবে। গান করেছে, হারমোনিয়ামটা খোলাই আছে বিছানার উপর, এটা থাক, পরে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করব আর হারমোনিয়ামটাও গুছিয়ে নেব। আর দেখো গোপাল সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছেন, গোপাল সোনাকে জাগানো হয়নি। আর রিজুর বাবা একটু পরে জাগিয়ে দেবে, আমি জাগাবো না, স্নান করে একবারে পুজো দেবে। আর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চা করে নিয়েছি, চা করে ড্রয়িং রুমে নিয়ে এসেছি। এখন চা খাবো আর একটু বসবো, তারপর আবার রান্না বসাবো। চা খেয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কি যে রান্না করব সেটা এখনও ঠিক করিনি, দেখি কি রান্না করা যায়। এইদিকে দেখো রিজুর জন্য যে পাস্তা বানিয়েছিলাম সেটার কিছুটা রয়ে গেছিলো, মানে আমি বেশি করেই করেছিলাম, আমার জন্য অল্প, তো সেটা রেখে দিয়েছি। এখন আমি এটা খেয়ে নেব, নিয়ে তারপরে রান্না করব। আমি আবার চলে এসেছি রান্নাঘরে। বাজারের ব্যাগটা এখানেই আছে, বাজার করে এনেছে, সেগুলো ব্যাগ থেকে নামানো হয়নি। কয়েকটা জিনিস নামিয়ে আমি একটু একটু করে রান্না করছি। এই যে কোয়াশ ভাজা করে নিয়েছি, আর এইদিকে করেছি ডাল, মটর ডাল করেছি আজকে। মাছ নিয়ে এসেছে বাজার থেকে কয়েক রকমের, আর সাথে আছে মাছের ডিম। তো দেখি কি রান্না করা যায়, তবে মাছগুলো ধুয়ে তাড়াতাড়ি করে ফ্রিজে রাখতে হবে। যেগুলো রান্না করব সেগুলো তো বাইরে থাকবে, বাকিগুলো ধুয়ে রেখে দেব, কারণ প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বেশিক্ষণ এগুলো এইভাবে থাকলে খারাপ হয়ে যেতে পারে। আর দেখো মিষ্টি কুমড়ো আমি কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো ছক্কা যেভাবে আমরা কাটি তার থেকে একটু বড় করে কেটেছি। এখানে দেখো মাছের মাথা আমি ভেজে তুলে রেখেছি, ইলিশ মাছের মাথা। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব আজকে। এই রান্নাটা আমি কোনোদিনও করিনি, আমি জানতাম না, আমার দিদি আমাকে বলেছে যে এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করলে নাকি বেশ ভালো লাগে খেতে। তো দেখি করে কেমন লাগে। প্রথমে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব।
তার সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে এটা একটু ভাজা ভাজা মতন করতে হবে। একটু নরম হয়ে এলে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু না শুকনো শুকনো হয়ে গেছিলো, ভাজা ভাজা মতন হয়ে গেছিলো বলে আমি সামান্য একটু জল দিয়েছি। এবার এই জলটা শুকিয়ে গেলে এটা ভালো করে নেড়ে চেড়ে একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। দেখো রান্নাটা আমার হয়ে গেছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে, আর খেতেও নিশ্চয়ই ভালো লাগবে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? এই রান্নাটা হওয়ার পর আমি ইলিশ মাছের ঝোল করে নিয়েছি। শুধু বেগুন দিয়ে করেছি আজকে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা রান্না করাই বেশি সহজ মনে হলো আমার। অন্যান্য মাছগুলো আমি কি করেছি, ধুয়ে ফ্রিজে তুলে রেখেছি, সেগুলো আর করব না আজ। প্রচণ্ড গরম লাগছে, তাড়াতাড়ি চটপট করে ইলিশ মাছটা রান্না করা যায় বলে আমি এটাই করে নিলাম আজকে। সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব স্নানে, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ঠাকুর ঘরে। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, রিজুর বাবা দিয়েছে একটু আগেই। এবার আমি প্রসাদটা তুলে নেব আর গোপাল সোনার মুখ হাত মুছিয়ে দেব ভালো করে। পুজোর ঘর থেকে বের হয়ে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। এর মধ্যে স্কুল থেকে রিজু চলে এসেছে, ওকে এখন খেতে দিতে হবে। আর আজকের আকাশটা কি সুন্দর লাগছে দেখো, সকালে মেঘ করেছিল, এখন কিন্তু পরিষ্কার হয়ে গেছে, বেশ রোদ উঠেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। রিজু পড়তে বসেছিল, আমি ওর পাশে বসেছিলাম, তাই তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, ভিডিও করতে পারিনি। এখন থেকে আবার শুরু করলাম। রিজু এখন যাচ্ছে টিউশন পড়তে, ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে। আর আমার ঘরের কিছু জিনিসপত্র লাগবে রান্নাঘরের, তো সেগুলোও নিয়ে আসবে ওর বাবা। ওকে টিউশনে পৌঁছে দিয়ে তারপর সেগুলো নিয়ে বাড়ি আসবে। আর সন্ধ্যেবেলার চা কিন্তু আমরা এখনও খাইনি, রিজুর বাবা বাড়িতে এলে তারপরে দুজনে মিলে একসাথে চা খাওয়া যাবে। কিছুক্ষণ পরেই চলে এসেছে বাড়িতে, আর এখন আমরা খাচ্ছি চা। দেখো মুড়ি ভাজা করেছি আজকে, এমনি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়িটা একটু ভেজে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি চানাচুর, আর কিছু দেইনি। তো চা মুড়ি আমরা খেয়ে নিলাম। আমাদের চা মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার যে এসিটা দেখছো এটা পরিষ্কার করতে হবে। এটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না, এটার মধ্যে প্রচণ্ড ধুলো জমে গেছে। দিনের বেলা না মনই থাকে না, দিনে তো এসিটা চালানো হয় না, রাতে যখন ঘুমোতে যাই এটা চালানো হয়, তখনই ওই আওয়াজটা করতে থাকে। ধুলো জমে গেলে এটা আওয়াজ করতে থাকে, হাওয়াটা টানতে পারে না। তখনই মনে পড়ে যে আরে এটা তো পরিষ্কার করতে হবে। তো আজকে আমার সন্ধেবেলা থেকেই মনে ছিল যে রিজু যখন টিউশন যাবে তখন আমরা এসিটা পরিষ্কার করে নেব, তাছাড়া আর সময় হবে না। ও যদি টিউশন থেকে চলে আসে তখন আবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, আর এগুলো কাজ করার মতো সময় থাকবে না। যাই হোক, আমাদের এই যে নেটগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এসিটা ভালো করে মুছে এগুলো ওটার ভেতরে লাগিয়ে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে এটা ঠিক। এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে শয়নে দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরের পর্দাটা নামিয়ে দিলাম। আর এর মধ্যে রিজুও কিন্তু টিউশন থেকে চলে এসেছে বাড়িতে, ও পড়তে বসেছে। আমি আর রিজুর বাবা চলে এলাম ছাদে ফুল গাছে জল দেওয়ার জন্য। আর দিনের বেলাতে না এত রোদ থাকে, তখন আর ছাদে আসা যায় না, খুব গরম লাগতে থাকে। আর অত রোদের মধ্যে ফুল গাছে জল দেওয়াও ঠিক নয়, হয় সকালে দিতে হয় নয় সন্ধ্যেতে দিতে হয়। সন্ধ্যেবেলা আমাদের সময় খুব একটা হয় না, তাই আমরা রাতের বেলাতেই ফুল গাছে জল দেওয়ার চেষ্টা করি। আমি খুব একটা ফুলের গাছে জল দিই না, যদি খুবই প্রয়োজন পড়ে তবেই দিই, তাছাড়া নয়। রিজুর বাবাই বেশি দেয়, কারণ না পাইপটা আমাদের খারাপ হয়ে গেছে, বালতিতে করে জল এনে জল দিতে হয় ফুলের গাছে, তাই আমি খুব একটা দেই না। রিজুর বাবাই বেশিরভাগ ফুল গাছে জল দেয়।
চলো বন্ধুরা, এই দিকের ফুল গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে অনেকগুলো দোপাটি ফুলের গাছ লাগানো হয়েছে আর চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে এই যে এই বোতলগুলোতে। তো সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। লাইটটা জ্বালিয়ে দিলাম মোবাইলের, তা না হলে দেখা যাচ্ছিল না। আর এইদিকে তো রক্তগাঁদা হয়েছে, এই যে দেখো এই গাছটার থেকে ডাল কেটে কেটে ওই দিকে লাগানো হয়েছে, সেগুলো ছোট ছোট আছে, আস্তে আস্তে বড় হবে। আর এই দিকে তো দোপাটি লাগানো হয়েছে, তোমাদেরকে আগেই একদিন আমি দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিলাম। আর রাতের পরিবেশটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। জানালার ধারে দাঁড়িয়ে তো বাইরের দিকটা অনেকবার তোমাদেরকে দেখাই, কিন্তু রাতের দিকটা তো খুব একটা দেখানো হয় না। দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? তো চলো বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।